হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজ আমি আমার নতুন চ্যানেল খুলেছি। তো এই চ্যানেলটিতে আজকে আমি প্রথম রেসিপি দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বন্ধুরা, তারা সবাই কিন্তু আমরা একে অপরের বন্ধু। তাই বন্ধু হিসেবে সবাইকে আমি তুমি বলে সম্বোধন করছি। আশা করি সবাই কোনো মাইন্ড করবে না। তো বন্ধুরা, আজকে আমি প্রথম রেসিপিটা দিতে যাচ্ছি বাঁধাকপির রেসিপি। তো বাঁধাকপি আমি আজকে ভাজি করব, তার সাথে আমি অ্যাড করেছি আলু। তো বাঁধাকপি আর আলু কিন্তু একইভাবে আমি কেটে নিয়েছি বন্ধুরা, সাথে দিয়েছি ধনেপাতা। তো কিভাবে আজকে রেসিপিটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আশা করি সবাই আমার রেসিপিটা সম্পূর্ণ দেখবে। তো আজকে রেসিপিটা করতে করতে আমার জীবনের একটা কঠিন মুহূর্তের কথা বলবো তোমাদের। বলতে পারো আমার জীবনের একটা কষ্টের কাহিনী। তো আমার বিয়ের প্রথম পর্যায়ের এই কাহিনীটা, যদিও অনেক আমার জীবনে কাহিনী আছে, তো প্রথম পর্যায়ের কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আর দেরি করবো না বন্ধুরা, চলো রেসিপিটা শুরু করা যাক আর আমার কাহিনীটা তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি ভাজির জন্য। তো এখানে যতটুকু পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি সবটা দিব না, পরিমাণ মতো পেঁয়াজটা আমি ইউজ করব। তো বন্ধুরা, কড়াই দিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হওয়াতে আমি তেলও দিয়েছি, আর তেলের ভিতরে দেখো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার জীবনের কাহিনীটা তোমাদের শুরু করছি। তো আমার যখন বিয়ে হয় প্রথম, তখন আমি 2 মাস ছিলাম শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে মোটামুটি সবাই ভালোই ছিল, কিন্তু কথায় আছে না, যতই ভালো হোক ভালোর ভিতরেও কিন্তু খারাপ থাকে। খারাপের মধ্যে আমার শ্বশুরবাড়ির মধ্যে বেশি খারাপ ছিল আমার বড় ননদ। বড় ননদটা বেশি শয়তান ছিল, বিশেষ করে পেঁচ লাগাতো সবসময়। আমার ছোট ননদটাও ভালো ছিল, ব্যাপারটাও ভালো ছিল, আমার শাশুড়িটাও ভালো ছিল, কিন্তু পেঁচ লাগাতো বড় ননদটা। সব কিছুতে খালি ও পেঁচ লাগাবে। তো যাই হোক, আমার বিয়ে হয়েছে যখন, তখন মনে করো একটা নতুন বাড়িতে আসলে একটা মেয়েরা কিন্তু সাধারণত খুব ভয়ে ভয়ে থাকে, কাউকে চিনে না, কার সাথে কি বলবে, কিভাবে বলবে, কখন কি বলবে, আবার সেটা নিয়ে কত কথা কাহিনী বৃষ্টি হতে পারে। এই জন্য সবসময় চুপচাপ থাকতাম, সবার সাথে মিলেমিশে থাকতাম। বাট এর মধ্যে অনেক প্যাঁচ লাগাতো। তো আমার স্বামী কিন্তু বিয়ের আগেই বাড়িতে টাকা, মানে প্রতি মাসে মাসে দেওয়া সেটা দিত না, 1-2 মাস পর পর দিত। তো তখন কিন্তু কোনো সমস্যা হতো না, কারণ তখন তো সে বিয়ে করেনি, সে একা ছিল, যা দিল কোনো ব্যাপার ছিল না। তো বিয়ের 2 মাস পর আমার হাজব্যান্ড যখন আমাকে বাসায় নিয়ে গেল, ও চাকরি করতো যেখানে, সেখানে আমাকে নিয়ে গেল। তারপর যখন নিয়ে যাওয়ার পর 2 মাস টাকা দিতে পারিনি বাড়িতে, তখন বাড়ি থেকে এক একজন এক এক কথা বলতো। মনে করো যে বিয়ে হলে সব দোষটা বউয়ের উপরে চেপে দিত। এই অবস্থা হয়েছিল আমারও। তো দিতে পারতো না বিধায়, কারণ তখন বাসা ভাড়া অনেক টাকা কাটতো, আগেও কাটতো, কিন্তু সেটা তারা আর মেনে নিচ্ছে না। তারা ভাবছে বউ আসাতে হয়তো টাকা দিচ্ছে না। তো তখন 6,000 টাকা বেতন পেত বন্ধুরা। 6,000 টাকার মধ্যে বাসা ভাড়ায় চলে যেত 2,000 টাকা, আর বাকি 4,000 টাকার মধ্যে ও কিভাবে কি করতো আমি জানতাম না, কারণ আমি তো নতুন সংসার, আমি এই ব্যাপারে কিছু জানতাম না। যেভাবে যা পারতো সেভাবে করে আমি চলতাম। তো দিতে না পারলে বন্ধুরা এটা নিয়ে অনেক কথা হতো। পরে ছুটিতে আসলাম যখন, তখন এই নিয়ে অনেক কথা। এই সবগুলো প্যাচ কিন্তু বাঁচাতো আমার বড় ননদটা। এমনকি আমরা বাড়িতে গেলাম যখন সকাল 10টায়, দুপুর 3টা বেজে যায়, আমাদের জন্য কিন্তু কেউ ভাত বাড়ে না, বলেও না যে দুপুর 3টা বেজে গেছে চলো ভাত খাবা। আমার দেবর বাড়ি থেকে বেশি একটা দূর না, খুব কাছেই ওর অফিস ছিল, ও ডিউটি শেষে আসবে। ও আসার আগেই বলে দিচ্ছে ও কিন্তু আসবে, ওর জন্য ভাত বাড়ো। আর বড় ভাই যে বউ নিয়ে আসছে তার কোনো খবর নাই। এই সকাল 10টা বাজে গেছি, অথচ কোনো খাবার কথাই নাই, কোনো নাস্তা টাস্তা কিচ্ছু না বন্ধুরা। ওরা মনে করো রেগে ফায়ার হয়ে আছে। আমার বিয়ে হয়ে গেছে বিধায় এখন ভাই পর হয়ে গেছে, আমি হয়তো ভাইকে কান পড়া দিয়েছি, এরকম ওদের ধারণা। আসলে কিন্তু এসব সব ভুল ধারণা। এখানে কিন্তু আমার কোনো হাত ছিল না বন্ধুরা, আমি কিছুই জানি না। আমি সংসার জীবন সম্পর্কে কোনো ধারণাই নাই, কারণ আমার অল্প বয়সে বিয়ে হয়েছে। বাট
আমার জীবনে মনে করো সংসার কীভাবে চালবো তারই কোনো অভিজ্ঞতা নাই, টাকা পয়সা কীভাবে কী করবো, টাকা পয়সা তো আমার হাতে দিতেও না, সে যেভাবে ভালো হতো সেভাবে চালাতো। পরবর্তীতে আমার খুব কষ্ট লাগলো যে কেমন কথা, বড় ভাই 10টা বাজে আসছে, তার জন্য কোনো খাবার কিন্তু রান্না করা হয়ে গেছে অলরেডি একটার আগেই, কিন্তু খাবারের কথা কোনো ছোট ভাইয়ের কথা বলতেছে, তার মানে বোঝাচ্ছে যে আমি আশাতে মনে করো ভাইকে পর করে দিচ্ছে। তো এটা জাস্ট মুখেই, বাস্তবে কিন্তু তা না। যখন যেটা প্রয়োজন হচ্ছে সব কিন্তু ভাইয়ের কাছ থেকে নিচ্ছে। মানুষের জীবনে কিছু সময় থাকে কষ্টের, তো ওই মুহূর্তে হয়তো টাকা পয়সা কম ছিল দেখে কেউ দাম দিত না, বাট যখন আমার হাজব্যান্ডের টাকা হলো তখন কিন্তু আমার হাজব্যান্ডই কিন্তু ওদের ভাই বোন সবাইকে বিয়ে দিচ্ছে টাকা পয়সা দিয়ে। তো যাই হোক, তখন আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে বন্ধুরা, অনেক কষ্ট, আরও অনেক কষ্টের আছে কাহিনী বন্ধুরা, যেটা এখন আমার মনে পড়ছে না। আমি ভিডিও যখন আমি আজকে নতুন ছাড়লাম, পরবর্তীতে আশা করি মনে পড়বে আর তোমাদেরকে আমি জানাবো আর অনেক কষ্টের কাহিনী। এমন আছে বন্ধুরা, অনেক খারাপ ব্যবহার করতো আমার সাথে। তো যখন আমি বাড়ি থেকে চলে যাব, স্বামীর হাজব্যান্ড আসতে নিতে, তখন আমাকে কি বলতো, হাজব্যান্ড আসেনি, মনে করো যে আমার বাবা আসছে আমাকে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে, হাজব্যান্ড অফিসের কাজের জন্য আসতে পারেনি। তো আমার আব্বু বললো যে আমি তাহলে যাই, তুমি তাহলে পরে সময় করে ছুটি নিয়ে যাও। তো আমার হাজব্যান্ড আসেনি, আমার বাবা আসছে। ওই মুহূর্তে আমার শ্বশুর বলতেছে, দেখো যা হয়েছে হয়েছে, তোমার হাজব্যান্ডকে কিছু বললো না, ছেলেকে কিছু বললো না। আমার ননদও বলতেছে এগুলো কিছু বললেন না। তো আমি যাই হয়েছে, সংসার অনেক কিছু হতে পারে, আমি খুব সাধারণ একটা মানুষ, আমার পেটে কথা খুব চাপা থাকে, বিশেষ করে ভালো কথা হোক খারাপ কথা হোক আমি কখনো কারো কাছে শেয়ার করি না, পেটের ভিতরে থাকে আমার কথা, সব আমি পেটের ভিতরে রেখে দিই। তো যাই হোক, বের হওয়ার সময় এই কথা বললো স্বামী, মানে আমার শ্বশুর বলছে যে স্বামীর ভাত খেতে হলে কিছু কিছু বলবা না। তো আমি কিছু বলিনি, সাধারণত বের হয়ে গেলাম। ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার বড় ননদ কিন্তু আমার হাজব্যান্ডকে সব কথা বলেছে, মানে নেগেটিভ কথা সব, ওরা যে আমার সাথে খারাপ আচরণ করতো এই কথাগুলো কিন্তু আমি কখন আমার বাড়িতেও বলিনি, আমার হাজব্যান্ডকেও বলিনি, কারণ আমি জানি যে এখানে আমাকে আসতেই হবে। আমি যদি এসব নিয়ে কথা বলি হয়তো এটার উপর আমার আরও ঝাল তুলবে, যার কারণে আমি সব কথা লুকায় রাখতাম। কিন্তু আমি ঘর থেকে বের হতে না হতে আমার হাজব্যান্ডকে ওরা আমার সম্পর্কে নানান কথা নেগেটিভ কথাবার্তা বলে দেয়। আমার হাজব্যান্ড আমার উপর সেই চওড়া রেগে যায়। পরবর্তীতে আমি যখন আমার বাবার বাড়িতে, আমার বাবা তো যেতে আসছে, প্রথম দিন বাবার বাড়িতেই নিয়ে গেল আমাকে, যে পরের দিন তোমাকে তোমার হাজব্যান্ড যখন চাকরি করে ওখানে নিয়ে যাবে। তো আসার পরে আমার হাজব্যান্ড আমাকে কলেজে যা তা গালি, মানে আমার খুব কষ্ট লাগছে যে কী ব্যাপার, কী হলো, আমি তো কিছুই বলি নাই বাড়ি থেকে। এখন তখন আমি বুঝতে পারলাম যে বাড়ি থেকে হয়তো কেউ কিছু জানাইছে, আর এমন কথা কিছু জানাইছে যেগুলোর জন্য আমার উপর এরকম ক্ষিপ্ত হয়ে গেছে। পরে কিছু প্রকাশ করিনি, কারণ আমি এখন কি প্রকাশ করব, ওকে কি কি জানাইছে তা তো আমি জানি না, তবে অবশ্যই নেগেটিভ খারাপ কিছু বলছে, যার কারণে আমার সাথে খারাপ আচরণটা করলো, অনেক কষ্ট হয়েছে বন্ধুরা। তো যাই হোক, এইভাবে আমি আমার জীবনে আজ অনেকটা বছর পার করছি। তবে যত শয়তানি করুক না কেন, আল্লাহর সাথে থাকলে কেউ কিছুই করতে পারবে না। আজ কিন্তু ও নিজেই কষ্টে আছে, ওর শ্বশুর বাড়িতে ওর অনেক সম্পত্তি থাকলেও ওর স্বামীর কাছে কিন্তু কোনো কানা মূল্য দাম নাই, ও কোথাও দাম পায় না। এখনও ভিখারির মতো ওই আমার হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নেয়। ওর হাজব্যান্ড কিন্তু ওর ছেলে মেয়েকেই পর্যন্ত কিছু দেয় না, ওর দিকে তাকালে বোঝা যায় কতটা কষ্টে আছে। তাই বলি যে মানুষের জীবনে কষ্ট সৃষ্টি করলে আল্লাহ কখনো তাকে শান্তি দেয় না। ওর হাজব্যান্ড চাকরি করে, ওর হাজব্যান্ডের অনেক সম্পত্তি, অনেক টাকার মালিকও, কিন্তু ওর কোনো দাম নাই। ওর বাচ্চা কাচ্চাই কোনো কিছু পায় না বাবার কাছ থেকে, সে আমাদের কাছ থেকে কিন্তু হাত পেতে নিতে হচ্ছে। তাহলে কি দরকার? তবে আমার মনে যে কষ্টটা আছে সেই কষ্টটা কিন্তু আমিই রাখছি বন্ধুরা, সেটা তো আর প্রকাশ করে লাভ নেই। কিন্তু ওই কষ্টের মূল্য, ও যে কষ্টটা দিছে বন্ধুরা, এটা কিন্তু ভুলার মতো না। আমার শাশুড়ি কিন্তু যথেষ্ট ভালো ছিল, বড় ছোট নরটাও ভালো ছিল, কিন্তু প্যাঁচ সব ও লাগাতো, এটা আমার সামনে যে লাগাতো বোঝা যেত। ও কথাতেই মনে করো আমার শাশুড়ি যদি বলতো এটা করো বৌমা, তোমার এটা করতে হবে, এটা বলে তোমার কষ্ট হবে, ও কিন্তু না, কষ্ট হবে কিসের জন্য, ও এটা করতে পারবে না কেন, করতে পারবে, তাও ওই করবে। আমি যখন বড় ভাবি সেভাবে আমার সাথে আচরণ কখনো করতো না, তুই টুকারি যা মন চাচ্ছে সেভাবে কথা বলতো। কিন্তু এটা আমি বলতাম না আমার হাজব্যান্ডকে, কারণ আমার হাজব্যান্ড নেগেটিভভাবে নিত। ও ভাবতো যে ওর ফ্যামিলিকে ওই শুধু ভালোবাসে, আমি না। আমি যতই ভালোবাসে দেখাই না কেন,
ওর কাছে সেটা খুব নিম্নমান হতো, মনে হতো যে আমার ভালোবাসা বিন্দুমাত্র নাই ওদের প্রতি, শুধু ওর ভালোবাসা ওর ফ্যামিলির প্রতি থাকে। সেই জন্য আমি আর কখনো কিছু বলতাম না, প্রকাশও করতাম না, নিজেরটা নিজের মনে লুকিয়ে রাখতাম। তো বন্ধুরা, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখানে বাঁধাকপি আর আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো অল্প পরিমাণে কিছুটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো বাকিগুলো এখন অল্প করে দিয়ে দিব বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি সচের গুঁড়ো। এটার ভিতরে হালকা একটু জিরাও আছে, জিরা গুঁড়ো বন্ধুরা, আর ধনে গুঁড়ো একসাথে মিক্সড করা আছে। তো আমি এই দিয়েই আজকের এই রেসিপিটা করব বন্ধুরা। বন্ধুরা, আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কতগুলো ছিল, যখন কেটে বসিয়ে দিয়েছিলাম তখন কিন্তু পুরো কড়াইটা ভরে গেছিল। বাট যখন আমার এটা রান্না শেষ, দেখো কতটা কমে একটুখানি হয়ে গেছে দেখো। তো বন্ধুরা, এই বাঁধাকপি ভাজি কিন্তু আমার হয়ে গেছে। এখানে কি কি অ্যাড করেছি তোমাদের বলেছি। এখানে কিন্তু আলু আছে বন্ধুরা, আবার ধনেপাতা দিয়েছি একটু, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তো তোমরা যদি বাঁধাকপি ভাজিটা এভাবে করে খাও, আশা করি খুবই ভালো লাগবে। একবার হলো বাসায় ট্রাই করবে। তো আমার রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পাশে থাকবে। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি সামনে এগোতে পারবো না বন্ধুরা। তোমাদের উপরে অনেকটা ভরসা করেই আমার এই নতুন চ্যানেলটা আমি আজকে থেকে চালু করেছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো এখন আমি এটা পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, পরিবেশন করছি। বন্ধুরা, দেখো আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে, আমাদের সাথে পরিবেশন করে দেখালাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুবই ভালো থাকবে।